এই গর্তে ছিল আদিত্য নারায়ণের গুপ্তধন। কিন্তু সেটা গেল কোথায়? কাছাকাছির মধ্যেই আছে, যদি না কাল সেটা কেউ সরিয়ে থাকে। আছে? আপনি সত্যি বলছেন আছে? माधवलाल जी। हाँ साहब। কেউটের যে রৌপ্য মুদ্রার প্রতি মোহ থাকতে পারে সেটা ভাবিনি। কাল একটা শীষের শব্দ পেয়েছিলাম, কিন্তু আজ দেখি মোহরের ঘোড়াটা সস্নেহে আলিঙ্গন করে পড়ে আছেন বাবাজি। ফোকলা ফকিরি ওঠ। হ্যাঁ, আপনিও চলুন। উঠুন। ধর। ঠিক আছে। হ্যাঁ। আপনার প্রাণের মায়া থাকলে এখান থেকে চলে যান মিস্টার মিত্র। কোথায় যাব মহিতোষ বাবু? ওদিকে আমার জিপ আছে, চলে যান বলছি, চলে যান। আমি আদেশ করছি, চলে যান। भाग गया साहब।
ষোলকলা পূর্ণ। কি করে? আপনি ঢাকার আগেই তো। কেন, হালুম অব্দি তো ছিল। দাও। बैठिए बैठिए साहब। মাধব, তুমি গাড়ি থেকে বসো। हाँ শশাঙ্ক বাবু, আপনি তো কাল মাধবলালের সঙ্গে কথা বলছিলেন। সেটা কি মন্দিরের পেছনে বাঘের জন্য টোপ ফেলার প্রস্তাব দিতে? তার মানে আপনি চাইছিলেন যে আজকে বাঘ বেরোক, যাতে অন্তত একজন বাইরের লোকের সামনে আপনি প্রমাণ করে দিতে পারেন যে শিকারী হচ্ছেন আসলে আপনি, ইনি নন। শশাঙ্ক? ভয় নেই মৈতোষ বাবু, আমি শশাঙ্ক বাবুকে কথা দিয়েছি যে সিংহরায় পরিবারের অপ্রিয় তথ্যগুলো আমাদের মধ্যেই থাকবে, বাইরের কেউ জানবে না। তবে আপনার শিকারের অক্ষমতার ব্যাপারটা আমি অনেক আগে থেকেই সন্দেহ করেছিলাম। নাম সই করতে গেলে যার হাত কাঁপে, তার হাত বন্দুক ধরলে স্থির থাকবে কি করে সেই দিয়ে তুলেছিল। অবশ্যই এমনও হতে পারে যে আপনার হাত সম্প্রতি বিকল হয়েছে এবং বইয়ে যেসব শিকারের কথা লিখেছেন সেগুলো কিন্তু আমার মনে নতুন করে সন্দেহ ঢুকিয়ে দিলেন আপনার দাদা। দাদা? দাদা, দেবতোষ বাবু অসংলগ্ন কথা বললেও তিনি যা বলছেন তার মধ্যে খুঁজলে অর্থ পাওয়া যায়, এটাই আমার মনে হয়েছিল। আপনি যে শিকারের বই লিখছেন সেটা উনি নিশ্চয়ই জানতেন, আর আপনি যে এত বড় একটা মিথ্যের আশ্রয় নিয়েছেন তাতে উনি নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছিলেন। এই মিথ্যের আক্ষেপ আমি দুবার তার মুখে শুনেছি। সবার হাতে হাতিয়ার বাঘ মানে না, এটাও তিনি। বাঘ মেনেছিল, বাঘ মেনেছিল মিস্টার মিত্র। মাত্র 7 বছর বয়সে 50 গড় দূর থেকে আমি এয়ার রাইফেল দিয়ে পাখি মেরেছি, চড়ুই মেরেছি। কিন্তু এবার আপনার প্রপিতামহের সঙ্গে চড়ুই ভাতির ঘটনাটা একটু বলবেন কি, যেটা আপনার দাদা আমাদের বলতে গিয়েছিলেন? ছেলেবেলায় চড়ুই ভাতি করতে এসে এই অশ্বত্থ গাছটায় উঠেছিলাম। ওই ডালটায় যেখানে আপনার ভাইটি উঠেছিলেন, দাদা বলল বাঘ আসছে। কাছ থেকে দেখবো বলে লাফ মেরে হাত ভাঙলেন। কম্পাউন্ড ফ্র্যাকচার, আর কোনোদিনই সেটা ভালো করে জোড়া লাগেনি। কিন্তু বংশের মর্যাদা রক্ষা করার জন্য আপনার শিকারী হওয়ার শখ হলো। নিজের দেশে নিজের জঙ্গলে মিথ্যেটা ধরা পড়ে যাবে বলে আপনি শিকার করলেন আসাম আর উড়িষ্যার জঙ্গলে। আপনি করলেন মানে করলেন শশাঙ্ক বাবু, কিন্তু লোকে বুঝলো যে 4 পুরুষ ধরে সিংহরায় পরিবারে শিকারের ধারা চলে আসছে, তাই তো? শশাঙ্ক যা করেছে ওর বন্ধুর জন্যে তেমন কেউ করে না। ওর মতো শিকারী আমাদের পরিবারেও কেউ জন্মায়নি। সম্প্রতি কি সেই বন্ধুত্বে একটু চিড় ধরেছিল? ধরতেই পারে। বন্ধুত্বের খাতিরে কতটা আত্মত্যাগ সম্ভব? সেদিন রাতে আপনি শশাঙ্ক বাবুকেই কথা শোনাছিলেন না? আমি কি এটা অনুমান করতে পারি যে বেশ কিছুদিন ধরে আপনাদের মধ্যে একটা মনোমালিন্য এবং কথা কাটাকাটি চলছে? মৌনং সম্মতি লক্ষণম বলেই ধরে নিচ্ছি। আর তড়িৎবাবুর ক্ষেত্রেও বোধহয় আপনার মৌন অবলম্বন ছাড়া রাস্তা নেই। তড়িতের ব্যাপারটা মিস্টার মিত্র জানেন সব। কিন্তু কিন্তু তাকে এভাবে হত্যা করলো কে? এক্স্যাক্টলি। তার না হয় মহির উপর আক্রোশ ছিল, কিন্তু তার উপর কার আক্রোশ থাকতে পারে মিস্টার মিত্র? তাছাড়া সেদিন তড়িৎ ছাড়া কে এসেছিল জঙ্গলে? কেন? আপনার বাল্য বন্ধু শশাঙ্ক সান্যাল? শশাঙ্ক? হ্যাঁ, যদি গিয়েই থাকি, আপনি তার কি মানে করতে চাইছেন মিস্টার মিত্র? বন্ধু সম্পর্কে আপনার হতাশা জাগলেও আপনি যে তার গুপ্তধনের ওপর লোভ করবেন সেটা আমি মোটেই ভাবছি না শশাঙ্ক বাবু। কিন্তু আমার ধারণা তড়িৎবাবু যে সংকেতের সমাধান করে ফেলেছেন সেটা আপনি জানতেন। শুধু তাই নয়, তড়িৎ গুপ্তধন পেলে
আমাকে তার অর্ধেকটা অফারও করেছিল। ও বুঝেছিল মহি আমাদের একইভাবে দুজনকে বঞ্চিত করছে, কিন্তু আমি রাজি হইনি। ওর প্রস্তাবে আমি রাজি হইনি মিস্টার মিত্র। গুপ্তধনের সন্ধানে ওকে আমি অনেকবার বারণও করেছিলাম এখানে আসতে, কারণ ওই ম্যানিটার। শেষে সেদিন রাতে ওকে বাড়ি থেকে বেরোতে দেখে তড়িৎ তড়িৎ তারপর বাঘ পালালো, তাই তো? এর বেশি আর আমি কিছু জানি না মিস্টার মিত্র। তার মানে তড়িতের মৃত্যুর জন্য দায়ী ওই বাঘ? আগে না। তাহলে ওকে খুন করলো কে? এখানে খুনের কথা উঠছেই না শশাঙ্ক বাবু, কারণ তড়িৎ বাবু খুন হননি। তবে আত্মহত্যা? তাও না। আপনি কি হেয়ালি করছেন মিস্টার মিত্র? হেয়ালি করছি না মহিতোষ বাবু, যেটা ঘটেছিল সেটাই বলতে যাচ্ছি। সেটা এতই স্পষ্ট বলে আমাদের দৃষ্টি সেদিকে যাচ্ছিল না। সেটা বলার আগে অবশ্যই আমার একটা আবদার আছে। কি আবদার? সংকেতের সমাধান করার জন্য আমার পারিশ্রমিক হিসেবে আপনাদের পরিবারের একটি জিনিস কিন্তু আমি নেব। কি জিনিস? লালমোহন বাবু, আদিত্যনারায়ণের তলোয়ার? কিন্তু আমি তো ঠিক করেছিলাম ওই গুপ্তধনের একটা অংশ আমি আপনাকে দেব। ওই রৌপ্য মুদ্রায় আমার কোনো ইন্টারেস্ট নেই মহিতোষ বাবু, কারণ এই ইস্পাতের তলোয়ারকে এখন আর সাধারণ তলোয়ার বলা চলে না। এর সঙ্গে ইতিহাস ছাড়াও আরো অনেক কিছু জড়িয়ে পড়েছে। এই তলোয়ার তড়িৎবাবু নিজেই আদিত্যনারায়ণের ঘর থেকে সরিয়েছিলেন। নিজেই? নিজেই। কারণ গুপ্তধন পেতে হলে তাকে মাটি খুঁড়তে হবে, আর তার জন্য শাবল জাতীয় কিছু একটা দরকার। তড়িৎবাবুর হাতের সবচেয়ে কাছে ছিল এই তলোয়ার। তারপর কি সেটা বলার আগে এই তলোয়ারের একটি বিশেষত্ব আমি আপনাদের দেখাতে চাই। লালমোহন বাবু, হ্যাঁ? দয়া করে আপনার বাঁ হাতের আংটিটা একটু খুলবেন কি? গুড। এবার ওটা আপনার হাতের ওপর রাখুন। কি? এ তো চুম্বক। হ্যাঁ, চুম্বক। এই তলোয়ার চুম্বকে পরিণত হয়েছে পরশু রাতে। তার আগের দিনই আমি এটা হাতে নিয়েছি, তারপর যথাস্থানে রেখেও দিয়েছি। এর আশেপাশে অনেকগুলি লোহা এবং ইস্পাতের জিনিস ছিল। এটা চুম্বক হলে
সেগুলি এর গায়ে আটকে যেত নিশ্চয়ই, কিন্তু যায়নি। তাহলে কোনো লোহা বা ইস্পাতের জিনিসের ওপর যদি বাজ পড়ে তাহলে সেই জিনিস চুম্বকে পরিণত হয়। শুধু তাই নয়, সে জিনিস অনেক সময় বিদ্যুৎকে আকর্ষণ করে। আমার বিশ্বাস মাটি খোঁড়া শেষ করে তড়িৎ বাবু শেষটায় তড়িৎ পৃষ্ঠ হয়ে মারা গেলেন।